আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর লেকচার 2 করব। এসএসসি 26-27 তোমরা ক্লাস দেখা শুরু করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, প্রথমে আমরা গত ক্লাসে হচ্ছে পুরো বেসিকটা শিখছিলাম। আজকে হচ্ছে আমরা অ্যালকেনে ঢুকবো। অ্যালকেনের প্রস্তুতি দেখি শুরু করি। দেখো, অ্যালকেন জিনিসটা কি আবার বুঝাই। অ্যালকেন হইতেছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। বলো অ্যালকেন কি? অ্যালকেন হইতেছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যার সাধারণ সংকেত হইতেছে, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হইতেছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। বলো এটা কার সংকেত? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটা কার সংকেত? এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। দ্যাট মিনস কার্বন সংখ্যা থেকে হাইড্রোজেন সংখ্যা যদি কার্বন সংখ্যার দ্বিগুণের থেকে 2 বেশি থাকে, লাইক C2H6 এইভাবে যদি থাকে, C3H8, C4H10, এই সবগুলো হচ্ছে আমাদের অ্যালকেন, তাই না? ওকে, সো অ্যালকেন পুরোটাই জানো তোমরা, কোনটার নাম কি এটা গত ক্লাসে শিখেছি। আজকে অ্যালকেনের প্রস্তুতি দেখো। দেখো, প্রথমেই আমরা কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেনরে প্রস্তুত করতে পারি। কার্বন ডাই অক্সাইড থেকে কেমনে? তুমি যদি কার্বন ডাই অক্সাইডের সাথে কার বিক্রিয়া করাও? বলো, তুমি যদি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাও, ঠিক আছে, প্রভাবক কি? বলো, তুমি যদি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাও 250°C তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে, 250°C তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? মিথেন উৎপন্ন করবে। CH4 কি উৎপন্ন করবে? মিথেন। এখন দেখো, এখানে কার্বন আছে, এই কার্বন এই জায়গা থেকে 4টা হাইড্রোজেন নিছে, বাট এই জায়গায় আছে 8টা হাইড্রোজেন, তাই না? 4টা হাইড্রোজেন নিয়ে মিথেন উৎপন্ন করছে। তাহলে বাকি যে 4টা হাইড্রোজেন বাকি আছে, এই জায়গায় 2টা অক্সিজেন বাকি আছে, ওইগুলা মিলে আমার দেখো কি উৎপন্ন করতে পারবে? ওইগুলা মিলে 2 মোল পানি উৎপন্ন করতে পারবে। সো দেখো, এই জায়গায় হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 2টা। আই থিঙ্ক বুঝতে পারছো। অ্যালকেনের প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড থেকে শুধু এটা মনে রাখলেই হবে। দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করবো আমরা নিকেল প্রভাবক এবং 250°C তাপমাত্রায়, ঠিক আছে? তাইলে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা মিথেন এবং পানি পাবো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, অ্যালকিন থেকে অ্যালকেনের প্রস্তুতি একদম ইজি। দেখো, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবাই পারেও। মনে করো একটা অ্যালকিন CH2 CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। তো এই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, দেখো এটারে হাইড্রোজেন সংযোজন বলে। এই যে বিক্রিয়াটা লিখতেছি, এটারে হাইড্রোজেন সংযোজন বলে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে, বলো কেমনে লিখবা? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায়, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায় অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে অ্যালকেন উৎপন্ন হয়। কেমনে? ভালো মতো দেখো বিক্রিয়াটা কেমনে হয়। দেখো, এই জায়গায় C+C আছে, তাই না? এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, যে এইভাবে আছে আপাতত এইভাবে আছে। যখন আমি হাইড্রোজেন সংযোজন করব, তখন এই জায়গা থেকে একটা বন্ড ভেঙে যাবে। ব্যাপারটা বুঝছো? এখানে ডাবল বন্ড আছে, ভালো মতো বুঝছো, এখানে ডাবল বন্ড আছে, একটা বন্ড ভেঙে যাবে। এটা বন্ড যদি ভেঙে যায়, তাহলে দেখো এখানে 3টা বন্ড আছে, এটার একটা বন্ড বাকি আছে, এটার 3টা বন্ড আছে, একটা বন্ড বাকি আছে। এখানে 2টা হাইড্রোজেন আছে, এই জায়গায় একটা হাইড্রোজেন আর এই জায়গায় একটা হাইড্রোজেন অ্যাড হয়, তখন উৎপন্ন হয় CH3 বন্ড CH3। ব্যাপারটা হচ্ছে, হাইড্রোজেন যখন যুক্ত হয়, একটা বন্ড ভেঙে যায়, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, উৎপন্ন হয় CH3 বন্ড CH3। এটার নাম কি? ইথেন। ইথেন মানে কি? অ্যালকেন। দেখো, এটাতে ছিল ডাবল বন্ড, অ্যালকিন ছিল, যেটা উৎপন্ন হয়েছে এটা অ্যালকেন। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে দেখো, এটা তো আমরা হচ্ছে দেখলাম ইথিন থেকে কেমনে হচ্ছে ইথেন পাইছি। এখন আমরা দেখি প্রোপিন থেকে। দেখো, প্রোপিন কি? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিনের সংকেত, এটা হচ্ছে প্রোপিন। তো সেম ভাবে এই প্রোপিনের সাথেও যদি তুমি হাইড্রোজেন সংযোজন করো, কি করো? হাইড্রোজেন সংযোজন করো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? দেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায়, ঠিক আছে? 180 থেকে 200°C তাপমাত্রায় যদি হাইড্রোজেন সংযোজন করে, আবারও একটা বন্ড ভাঙবে, এটার সাথে একটা, এটার সাথে একটা যুক্ত হবে, এটা CH3 বন্ড। দেখো,
একটা বন্ড ভাঙবে, যেই জায়গায় বন্ড ভাঙছে তার দুই পাশে দুইটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, এটার সাথে একটা এটার সাথে একটা, এখানে পাবা CH2 বন্ড CH3। এই যে এটা উৎপন্ন হয়েছে বলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। এটার নাম কি? এটার নাম হইতেছে আমাদের প্রোপেন। দেখছো, প্রোপিনের সাথে আমরা যদি নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন করি, তাহলে কিন্তু আমরা অ্যালকেন পেয়ে যাই। সো অ্যালকিন থেকে কেমনে অ্যালকেন প্রস্তুত করবো আমরা বুঝে গেছি। এইবারে আসো সেম ভাবে দেখো, বিউটিন থেকে তুমি হচ্ছে বিউটেন পারবা না, অবভিয়াসলি পারবা। সেম ভাবে অ্যালকাইন থেকেও করা যায়। অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে যে জায়গায় তিনটা বন্ড থাকবে, মানে C ট্রিপল বন্ড C। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। মনে করো যে CH ট্রিপল বন্ড CH, এটা কি? এটা হচ্ছে C2H2। এটাতে তুমি মিলে দেখো, এটা এরকম হইতেছে, CnH2n-2 হইতেছে। কেমনে? ভালো মতো দেখো, C2, এই যে এই 2 রে কেমনে রেখে যায়, 2 × 2 - 2, তাই না? দেখো 2 × 2 = 4, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়। তো CnH2n-2 থেকে আসছে। সো এটা হচ্ছে একটা অ্যালকাইন। এটা কি? একটা অ্যালকাইন। অ্যালকাইনের সাথে দেখো, অ্যালকেনে যদি যাইতে হয় তোমার কি করতে হবে? অ্যালকেনে একটা বন্ড আছে, একটা বন্ড যদি তাকা লাগে তাহলে এখান থেকে দুইটা বন্ড ভাঙতে হবে, তাই না? দুইটা বন্ড ভাঙতে হবে। তো দুইটা বন্ড যদি ভাঙো তাহলে এটার সাথে দুইটা হাইড্রোজেন, এটার সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হবে। দ্যাট মিন্স মোট 4টা হাইড্রোজেন অ্যাড হবে। দেখো, মোট 4টা হাইড্রোজেন অ্যাড হবে। মোট কয়টা হাইড্রোজেন অ্যাড হবে? মোট 4টা হাইড্রোজেন অ্যাড হবে। সেম প্রভাবক, নিকেল প্রভাবক, এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো কি বলবা? নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনের সাথে যদি 2 মোল হাইড্রোজেন, দেখো 2 অণু হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে তোমার অ্যালকেন উৎপন্ন। কেমনে? এটার নাম হচ্ছে ইথাইন। এটার নাম ইথাইন। এটার গাঠনিক সংকেত কি? C ট্রিপল বন্ড C আছে, একটা বন্ড এই জায়গায়, একটা বন্ড এই জায়গায়, এই যে হাইড্রোজেন, 4টা বন্ড আছে, এই কার্বনের 4টা বন্ড, এই কার্বনের 4টা বন্ড। এখন আমরা যখন অ্যালকেনে যাব তখন কি করবো? এখান থেকে দুইটা বন্ড ভাঙতে হবে। দুইটা বন্ড যদি আমরা ভাঙি, ভালো মতো বুঝো, দুইটা বন্ড ভাঙছি, এই দুইটা বন্ড ভাঙলে দেখো এই কার্বনের দুইটা হাত আছে, বাকি দুইটা হাত এখনো বাকি আছে। দেখো এই কার্বনের দুইটা বন্ড আছে, আরো দুইটা বন্ড দিতে হবে। তো এই যে নতুন বন্ড, এগুলাতে এসে হাইড্রোজেন যুক্ত হবে, দেখো এই যে 4টা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা যুক্ত হয়েছে। ব্যাপারটা বুঝছো? দেখো দুইটা বন্ড ভাঙছি, এই জায়গায় দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই জায়গায় দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে পাইছি CH3, এখানে পাইছি CH3। তো এখান থেকে আমাদের উৎপন্ন হইলো CH3 বন্ড CH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইথেন। সো ইথাইন থেকে আমরা ইথেন পাইছি। তো দেখছো, আমরা প্রথমে দেখছি কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন পাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যায়, এখন আবার দেখছি অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, সেম ভাবে ভাইয়া কি বলে, বিউটাইন দিয়ে দেখাই। বিউটাইনের সংকেত কি? CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে বিউটাইনের সংকেত। দেখো বিউটাইন কি? বিউটাইন হচ্ছে C4H6। এটা হচ্ছে বিউটাইন, এটা বিউটাইন, তাই না? CnH2n-2 দিয়ে দেখো, এগুলো আশা করি জানো। বিউটাইনের সংকেত কি, কোনটা সংকেত কি, এগুলো তো জানতে হবে। এটা হচ্ছে আমাদের বিউটাইন। এটা কি? এটা হচ্ছে বিউটাইন। ভাইয়া যেইভাবে পড়াইতেছে ওইভাবে জাস্ট শিখো, নাথিং এলস, আর কিছুই লাগবে না। দেখবা সিকিউ যখন সলভ করাবো তখন সব পারবে। এটা হচ্ছে বিউটাইন। সো এই বিউটাইনের সাথে তুমি কি যুক্ত করবা? সেম আগের মতো 2 মোল হাইড্রোজেন, মানে 4টা হাইড্রোজেন আর কি মোট। নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হবে? সেম আগের মতো। দেখো এই জায়গায় দুইটা বন্ড ভাঙবে, দুইটা বন্ড যদি ভাঙে তাহলে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে কি হয়েছে? CH3 বন্ড CH2। ভালো মতো বুঝো, এখান থেকে দুইটা বন্ড ভাঙবে, যেহেতু আমাদের অ্যালকেনে যেতে হবে, দুইটা বন্ড ভাঙলে এটার সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে CH2 হইলো। পরে এখান থেকে দুইটা বন্ড ভেঙে গেছে, বন্ড বাকি আছে একটা। পরে এই CH এর সাথে আরো দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, মোট 4টা হাইড্রোজেন আছে। CH এর সাথে আরো দুইটা হাইড্রোজেন যুক্ত হলে CH3 হবে, এটা হয়ে গেছে বিউটেন। দেখছো, এইভাবে তুমি সেম ভাবে পেন্টাইন থেকে তুমি হচ্ছে হাইড্রোজেন যুক্ত করো, সেম ভাবে পেন্টাইন পাবা। এইভাবে সবগুলা আর কি এইভাবে পাবা। তুমি হচ্ছে এইগুলা বাকিগুলা কইরো, সবগুলাই পারবা এখন। এরপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনের প্রস্তুতি, বা অনেক সময় এটার এইভাবে পড়ে, দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থাকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, অথবা হচ্ছে এই জায়গার সেকেন্ড পার্টে আসে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এটা কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? এই যে CH3, ভালো মতো বুঝো, এই যে CH3
CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। বলো এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সো এই ইথানোয়িক অ্যাসিড থেকে দেখি হচ্ছে আমরা অ্যালকেন পাই কিনা। দেখো ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে এখানে কি পাবা? এখানে কি পাবা দেখো, এই যে ইথানোয়িক অ্যাসিড যেটা আছে, এই যে এটা এরকম, এটারে যদি ভাঙো তাহলে তুমি এরকম পাবা CH3COO- আর H+, এইভাবে জিনিসটা এইভাবেই ভাঙে। ব্যাপারটা বুঝছো? তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙা পাবা সোডিয়াম প্লাস আর OH-, এটা তো আর বুঝতেছই। এই যে সোডিয়াম প্লাস এটার সাথে এটা হবে, এটা মাইনাস আছে, তখন তোমার উৎপন্ন হবে এরকম দেখো CH3COONA, CH3COONA। এরপরে এরপরে দেখো এই H+ আর এই OH- মিলে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। এটা কি বুঝতে পারছো? বলো কেমনে কি করছি? এখান থেকে হাইড্রোজেনটা সরবে, সোডিয়ামটা হাইড্রোজেনের জায়গায় যাবে, CH3COONA, এই হাইড্রোজেন আর এই OH মিলে পানি উৎপন্ন করবে। এই তো কাহিনী শেষ। তো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে দেখো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ফার্স্টে আমরা কি করবো? প্রথম ধাপ, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমাদের কি উৎপন্ন হইতেছে? সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যালকানয়েড। ব্যাপারটা বুঝছো? এটা যে কোনো অ্যালকান হইতে পারে। এখানে ইথানোয়িক অ্যাসিড দিছি, এটা প্রোপানোয়িক অ্যাসিড হইতে পারে। মানে যে কোনো অ্যালকানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো তাহলে সোডিয়াম অ্যালকানয়েড পাবা। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানোয়েট পাইছি, প্রোপানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম প্রোপানোয়েট পাবো, বিটানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম বিটানোয়েট পাবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? এরপরেই মেইন খেলা শুরু। এরপরে এখানে যেটা পাইছি দেখো সোডিয়াম ইথানোয়েট, ঠিক আছে? এই যে এইটা CH3COONA, এই যে এটা পাইছি। এখন হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমার বইয়ে এতটুকু দেওয়া, দেখো তোমার বইয়ে এতটুকু দেওয়া, এখন যেটা লিখতেছি এর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কেন ডিকার্বক্সিলেশন বলা হয় বলো? ডিকার্বক্সিলেশন মানে কি বলো? ডি মানে কি? ডিমোশন, প্রমোশন, ডিমোশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দ্যাট মিন্স দেখো এটাতে কার্বন সংখ্যা একটা কমবে। মানে কার্বন সংখ্যা যদি কমাইতে চাও, মনে করো অনেক সময় দেখবা পরীক্ষায় বলবে প্রোপেন থেকে ইথেন উৎপন্ন করো, তখন কার্বন সংখ্যা কমানো লাগে। তো কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ইউজ করি। ব্যাপারটা বুঝছো? তো এইটার নাম কি? CH3COONA। এটা হচ্ছে আমাদের সোডিয়াম ইথানোয়েট। সো এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে? তাইলে এখানে আমার কি হবে? তোমার বিক্রিয়াটা হচ্ছে এরকম। দেখো বিক্রিয়াটা কিরকম ভাই তোমারে বলি। এই যে এটা আছে না CH3, দেখো এখানে যেটা পাইছি আমরা মূলত আমাদের এই যে এটা কি? এটা হচ্ছে অ্যালকাইল মূলক, বলো CH3। দেখো মিথেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলেই তুমি CH3 পাইতেছো। তো আমরা জানি অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যেটা পাই ওইটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আর বন্ড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখানে কাহিনী কি হয় ভাই তোমার সংক্ষেপে যদি বুঝাই, এরকম থাকে। দেখো আর বন্ড COONA এরকম থাকে। মানে এই জায়গায় CH3 থাকতে পারে বা অন্য যে কোনো জিনিস থাকতে পারে, এরকম থাকে আর বন্ড COONA। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, ক্যালসিয়াম অক্সাইড আছে এই জায়গায়, তখন কি হয় দেখো এই সোডিয়াম ইথানোয়েটকে সোডালাইম সহ যদি উত্তপ্ত করি, এটা হচ্ছে সোডালাইম, এই সোডালাইম সহ যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? এই যে আর আছে ভালো মতো বুঝি, এটা কি? অ্যালকাইল মূলক। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই আর এর সাথে এখানের যে এইচ আছে এটা এড হয়, মানে এই আর আর এইচ মিলে উৎপন্ন হবে আর বন্ড এইচ। কি উৎপন্ন হবে? আর বন্ড এইচ প্লাস প্লাস। ভালো মতো বুঝো। এখানে দেখো সোডিয়াম আছে দুইটা সোডিয়াম দুইটা, এরপরে কার্বন অক্সিজেন আছে একটা, দুইটা, তিনটা, তাহলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে Na2CO3। এটাই বিক্রিয়া। দেখো এই জায়গায় যেটা থাকবে যে CH3, এটার সাথে এই হাইড্রোজেনটা এড হবে, তাহলে এটা হয়ে যাবে CH4। বলো কি হবে? CH4 প্লাস বাকি সোডিয়াম দুইটা আছে ওই দুইটা মূলে দেখো সোডিয়াম দুইটা, এরপরে দেখো সি একটা, দুইটা, তিনটা অক্সিজেন আছে, তাহলে CO3। এটা পাইলাম। তো এটা উৎপন্ন হবে। দেখো আমরা সোডিয়াম ইথানোয়েট থেকে এটার নাম কি? সোডিয়াম ইথানোয়েট। কার্বন দুইটা ছিল, বাট এখন যেটা পাইছি এটা হচ্ছে মিথেন পাইছি। দেখো এখানে আমরা পাইছি মিথেন, বাট কি থেকে মিথেন পাইছি একটু বুঝো তো, কি থেকে মিথেন পাইছি? সোডিয়াম ইথানোয়েট থেকে মিথেন পাইছি। কই থেকে মিথেনটা পাইছি?
সোডিয়াম ইথানয়েড থেকে মিথেনটা পাইছি। তাহলে সোডিয়াম ইথানয়েড থেকে মিথেনটা পাইছি মানে কি, দেখো কার্বন সংখ্যা দুইটা থেকে একটা পাইছি, ইথানয়েড থেকে মিথেন আসছে, দ্যাট মিন্স কার্বন সংখ্যা একটা কমছে। এই যে কমছে, এই কমার জন্য এটার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। বিক্রিয়ার মেইন পার্টটাই এটা মনে রাখো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিভাবে হইতেছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়, নাথিং এলস, এরকম থাকে আর বন্ড সি ডাবল এন এ, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি তাহলে কি হবে, এই এইচ আর এই আর মিলে উৎপন্ন করবে আর বন্ড এইচ। এটা মূলত অ্যালকেন। বলো এটা কি, এখানে যেটা উৎপন্ন হয়েছে এটা অ্যালকেন। কেমনে অ্যালকেন ভাই দেখাই দিছে। পরে দেখো সোডিয়াম এখানে দুইটা আছে Na2, এরপরে সি, এরপরে দেখো অক্সিজেন আছে একটা দুইটা তিনটা CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এটাই বিক্রিয়া। আর এটা অ্যালকেন কেমনে, আর মানে কি বলো, আর মানে হইতেছে CnH2n+1, এটার সাথে যদি একটা H যুক্ত হয়, আরেকটা H যুক্ত হলে মানে আরেকটা H যুক্ত হওয়া মানে কি, আরেকটা H এর সাথে আরেকটা H বাড়লো, তখন CnH2n+2 হয়ে গেল, মানে কি অ্যালকেন হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? সেম ভাবে আমি তোমার আরেকটা দেখাই। মনে করো আগেরটা তো দেখছিলাম আমরা সোডিয়াম ইথানয়েড, এখন দেখো আর একটা আর অ্যালকাইল মূলক, মনে করো অ্যালকাইল মূলক কোন হইতে পারে, CH3, এটা একটা অ্যালকাইল মূলক। C2H5 যেটা, এটা একটা অ্যালকাইল মূলক। ইথেন থেকে দেখো C2H6, এটা ছিল ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কিন্তু আমরা C2H5 পাই। C3H7, এটাও একটা অ্যালকাইল মূলক। C4H9, এটাও কিন্তু অ্যালকাইল মূলক। সো মনে করো আমি এই C2H5 আছে, এখন আর এর জায়গায় মনে করো C2H5 আছে, C2H5 কে ভাঙলে এইভাবে লিখতে পারি CH3CH2, ব্যাপারটা বুঝছো? CH3CH2, তাই না? C2H5 কে বাংলা এইভাবে লেখা যায়। তাহলে আমি যদি এইভাবেই লিখি যে CH3CH2, দেখো আর এর জায়গায় CH3CH2 লিখছি, এরপরে কি আছে বন্ড সি ডাবল Na, ব্যাপারটা বুঝো। এই যে এত ভাঙে না লিখে ডিরেক্ট লিখে ফেলি CH3CH2 সি ডাবল Na। তাহলে এই জায়গায় কি হইতেছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে, দেখো কেমনে নামকরণ করবা, একটা দুইটা তিনটা কার্বন আছে, তিনটা কার্বন আছে, তাহলে এটা কি প্রোপেনের আন্ডারে যাইতেছে, তাহলে সোডিয়াম অ্যালকানয়েড, তাই না? তাহলে এটার নাম সোডিয়াম প্রোপানয়েড। এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, প্রোপানয়েড। তাহলে এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে আমি আবার এটার যদি ডিকার্বক্সিলেশন করি দিলে এই জায়গায় কি পাবো, ইথেন পাবো। কি পাবো, ইথেন পাবো, বিকজ একটা কার্বন কমবে, প্রোপেন থেকে আমাদের ইথেন আসবে, প্রোপানয়েড থেকে কি আসবে, ইথেন আসবে। বুঝতেছো? তখন কাহিনীটা কি হবে দেখো, নাথিং এলস, জাস্ট এই যে আর এর জায়গায় কি আছে, এই যে এইটা আছে, দেখো পরে সেটা বলে না, আর এর জায়গায় এইটা আছে, এটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে CH3CH2 এর সাথে এই হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে এই জায়গায় কি উৎপন্ন হবে, CH3 বন্ড CH3। বুঝতে পারছো? মানে CH3CH3 আর কি। এর বাকি যা আছে দেখো, এই সি ডাবল এন আর এই সোডিয়াম ও মিলে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট। এটা তো আর বুঝতেছো, এই যে এই দুইটা সোডিয়াম কার্বনেট আর অক্সিজেন তিনটা, বাকিটা উৎপন্ন করছে। এই যে কি উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে, ইথেন। ইথেন। সো সবসময় মনে রাখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় একটি কার্বন কমে যায়। একটি কার্বন কি হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় একটি কার্বন কমে যায়। ঠিক আছে, বলো বুঝতে পারছো? বুঝতে পারলে। এরপরে দেখো এটা তো আমাদের সোডিয়াম প্রোপানয়েড, তাই না? তো এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিরেক্ট সোডিয়াম প্রোপানয়েড থেকে আমাদের ইথেন উৎপন্ন হয়েছে। তো তোমার যদি পরীক্ষায় বলতো যে এটা দেখা করো CH3CH2COOH, এটার নাম কি, এটার নাম হচ্ছে দেখো প্রোপানয়িক অ্যাসিড। এটার নাম কি, প্রোপানয়িক অ্যাসিড। কেন, দেখো এই জায়গায় কার্বন আছে তিনটা, একটা দুইটা তিনটা, মূলক কি আছে কার্বক্সিলিক অ্যাসিড, C-OH, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড বলছে এই প্রোপানয়িক অ্যাসিড থেকে অ্যালকেন উৎপন্ন করো অ্যালকেন। তখনই হচ্ছে ওই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন কেমনে উৎপন্ন করে ওইভাবে দেখবা। প্রথমে যেভাবে দেখাইছিলাম, এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনটা কেমনে হয়, প্রথমে এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমরা এই যে সোডিয়াম অ্যালকানয়েড পাবো। ঠিক আছে, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সোডিয়াম ইথানোয়েট পাইছিলাম, এরপরে সোডিয়াম ইথানোয়েটের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। তো এই জায়গায় তোমার ডিরেক্ট আমি সোডিয়াম প্রোপানয়েডটা লিখে দিছিলাম। ঠিক আছে, যদি ডিরেক্ট এরকম বলে যে প্রোপানয়িক অ্যাসিড থেকে অ্যালকেন, তখন কি করবো আমরা, ফার্স্টে এই যে প্রোপানয়িক অ্যাসিড আছে CH3CH2
সি ডাবল এইচ, এই প্রোপানয়িক অ্যাসিডের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো, তাই না? তখন কি হবে? উৎপন্ন হবে সোডিয়াম প্রোপানয়েড। মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম অ্যালকানয়েড। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। তো এটার সাথে আমরা কি যুক্ত করতেছি বলো? এটার সাথে যুক্ত করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ভালো মতো বুঝো, তখন কি হবে? কি হবে বলো? এই জায়গায় কি আছে? CH3CH2 আছে, আর সিরা বলো। দেখো এই জায়গায় কি হয়, এটাতে এই বিক্রিয়ায় কি হয়? এই এইচ আর ওএইচ মিলে তোমার এই জায়গায় পানি উৎপন্ন হয়ে যায়। এটা আগে লিখলে তোমার সবচেয়ে সহজ হয়ে গেছে। ঠিক আছে, বাকি সোডিয়াম এবং এই পুরোটা মিলে দেখো CH3CH2 আছে, সিডা বলো, এই যে জায়গায় সোডিয়ামটা বসে CH3CH2 সিডা বলো, নো চেঞ্জ। এরপরে এই এইচ এর জায়গায় সোডিয়ামটা বসলো, এইচ এর জায়গায় সোডিয়ামটা বসলো, CH3CH2 সিডা বলো Na। এই যে প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে আমরা কি পেলাম? সোডিয়াম প্রোপানয়েড। বলো কি পাইছি? সোডিয়াম প্রোপানয়েড। ঠিক আছে, তো এরপরে সোডিয়াম প্রোপানয়েড পাওয়ার পরে, যে এই লাইনটা পাওয়ার পরে কিন্তু ডিকার্বক্সিলেশন হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক লাইনে তুমি ডিরেক্ট অ্যালকেন পাবা না। প্রথম কাজে তুমি কি পাবা? প্রথমবার পাবা এই যে সোডিয়াম অ্যালকানয়েড, এটা পাবা, এটা পাবা। এরপরে এইটারে ডিকার্বক্সিলেশন করতে হবে। দেখো এইটারে ডিকার্বক্সিলেশন করতে হবে, CH3CH2 সিডা বলো Na, এইটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে, ক্যালসিয়াম অক্সাইড থাকবে। ঠিক আছে, তাপও থাকবে। যাই হোক, এই জায়গায় কি খাইনি হবে তোমার? হচ্ছে এই যে এটা মূলত কি রকম বিক্রিয়া? ডিকার্বক্সিলেশনের বিক্রিয়াটা হচ্ছে এরকম। দেখো R1 সি ডাবল এন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আর এর সাথে এইচটা যুক্ত হয়, তাহলে আর হিসেবে এই জায়গায় এতটুকু আছে, বুঝতেছো? অ্যালকাইল মূলক। এটার সাথে এই এইচটা যুক্ত হলে কি হবে? দেখো CH3 আছে, CH2 এর সাথে এইচটা যুক্ত হয়, আরো CH3 হয়ে গেল, তাহলে CH3 হইলো। ঠিক আছে, বন্ড দিতে পারো না দিতে পারো, নো প্রবলেম। বাকিটা মিলে এতটুকু আর এতটুকু মিলে কি উৎপন্ন করে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। সো দেখো আমরা মূলত সোডিয়াম প্রোপানয়েড থেকে, বুঝো এই যে এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, এই সোডিয়াম প্রোপানয়েড থেকে এই জায়গায় কি পাইছি? ইথেন পাইছি। তো দেখো তিনটা কার্বন থেকে একটা কার্বন সংখ্যা একটা কমে কিন্তু আমাদের ইথেন উৎপন্ন হয়েছে। তো সেম ভাবে বিউটানোয়িক অ্যাসিড যদি বলে, দেখো CH3CH2 সি ডাবল এইচ, এটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এটার নাম কি? বিউটানোয়িক অ্যাসিড, কার্বন সংখ্যা 4টা। তো বিউটানোয়িক অ্যাসিড থেকে যদি অ্যালকেনে যাই তাহলে কি হবে? প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, বুঝছো? এক্ষেত্রে কি হবে বলো? এই এইচ আর ওএইচ মিলে ফার্স্টে পানি উৎপন্ন হবে, এই যে পানি উৎপন্ন হইলো, এবং এই এইচ এর জায়গায় সোডিয়ামটা চলে যাবে। তাহলে এখানে কি হবে? CH3CH2 কোনো পরিবর্তন নাই, CH3CH2 কোনো পরিবর্তন নাই, সি ডাবল এর সাথে এই সোডিয়াম যুক্ত হবে, উৎপন্ন হবে সি ডাবল Na, উৎপন্ন হবে সি ডাবল Na। তাহলে এটার নাম কি বলো? CH3CH2 সি ডাবল Na, এই যেটা উৎপন্ন হয়েছে এটার নাম কি? এটার নাম হইতেছে আমাদের, বলো কি এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট। সোডিয়াম অ্যালকানয়েড আসে এখানে, সোডিয়াম বিউটানোয়েট। ঠিক আছে, এটা ছিল বিউটানোয়িক অ্যাসিড, এটা ছিল বিউটানোয়িক অ্যাসিড। এরপরে আবার এই সোডিয়াম বিউটানোয়েট যেটা আসবে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি অ্যালকেনে যেতে চাও দুইটা বিক্রিয়া লাগে, আর এরকম যদি থাকে ডিকার্বক্সিলেশন করতে চাও তাহলে এক লাইনে হয়ে যায়। এরকম এক্ষেত্রে এরকম ডিরেক্ট থাকা লাগে, বুঝছো? তো এই যে CH3CH2 সি ডাবল এইচ, এটার সাথে দেখো এটা বিউটানোয়িক অ্যাসিড, তাই না? এই বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা কি পাবো বলো তো? বলো, বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা বুঝতেছি কি পাবো? বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা পাবো প্রোপেন, একটা কার্বন কমে যাবে, এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, প্রভাবক ক্যালসিয়াম অক্সাইড। এক্ষেত্রে কাহিনীটা কি হবে? এই যে আর বন্ড যেটা পুরো আর এর সাথে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, মানে সি ডাবল এইচ এর আগে যেটা আছে, দেখো সি ডাবল এইচ না তো, আরে ভুল করছি, সি ডাবল Na কিন্তু এটা, এই যে সি ডাবল Na, সি ডাবল Na এর আগে যেটা আছে, দেখো সি ডাবল Na এর আগে যেটা আছে এটা আর, এটার সাথে এইচ যুক্ত হয়। ঠিক আছে, এটার সাথে এইচ যুক্ত হয়, তো CH3CH2 আছে, এই CH2 এর সাথে এইচ যুক্ত হয়ে যাবে CH3CH2CH3। তো এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। বন্ড আকারে লিখো, দেখতে ভালো লাগবে।
এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন প্লাস। এরপরে দেখো সোডিয়াম দুইটা, পরে CO2, সোডিয়াম কার্বনেট Na2CO3 এরকম উৎপন্ন হইলো। আই থিঙ্ক বুঝতে পারছো, আই থিঙ্ক বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্রোপেন। তো এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সবসময় সবসময় একটা হাইড্রোজেন কমে, মনে রাখো। আর আমরা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন পাই, ওইটা মূলত আসলে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে উপাদান ওইটা আসে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে, ঠিক আছে। এরপরে অ্যালকেন প্রস্তুতির আরেকটা পার্ট আছে যেটা তোমাদের বইয়ে নাই, বাট এটা শিখে রাখা ভালো। এটা হচ্ছে এক্সট্রা টপিক, বলে দিতেছে এটা এক্সট্রা টপিক, এটা শিখলে ভালো। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে জায়গায় দেখবা কার্বন সংখ্যা বাড়ানো লাগতেছে। মনে করো আসছে বলছে তোমারে যে প্রোপিন থেকে মনে করো বিউটেন, দেখো প্রোপিন থেকে তুমি প্রোপেনে যাইতে পারবে, এক লাইনে হয়ে যাবে। বাট প্রোপিন থেকে যদি বিউটেনে যাইতে চাও তখন কিন্তু ঝামেলা আছে। প্রোপিন থেকে বিউটেনে যদি যাইতে চাও তাইলে কিন্তু কার্বন সংখ্যা বাড়াইতে হয়। কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমাদের কাজ করে উডস বিক্রিয়া, যেটা এক্ষেত্রে আর বন্ড এক্স, ভালো মতো বুঝো। হ্যালো হ্যালো আঙ্কেল, ড্রাইভার কি আসে নাই? ও এটা আমি আবার কল দিতেছি, আসবে না কেন? এই ড্রাইভার কি আসে নাই? গাড়িটা পার্কিং করতে হইব তো। হ্যালো, হ্যাঁ বললাম না গাড়িটা পার্কিং করতে হবে আর কি, ওইটা হচ্ছে আমি অন্য জায়গায় পার্ক করে ফেলছি। ও তাইলে চলে আসো, তাদের অন্য গাড়ি চলে আসছে। ওকে 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 ওকে। দেখো উডস বিক্রিয়াটা কাহিনী কি হয়, কাহিনীটা হয় এরকম। এটাতে দেখো এই জায়গায় দেওয়া আছে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম যুক্ত করা হয়, ওইটা থেকে প্রভাব থাকে শুষ্ক ইথার। প্রভাব কি থাকে? শুষ্ক ইথার পাওয়া যায় অ্যালকেন এবং ধাতব হ্যালাইড। এখন জিনিসটা বুঝো ট্রাই করো। বিক্রিয়াটা এরকম দেখো, ধাতব হ্যালাইড মানে কি, সরি অ্যালকাইল হ্যালাইড মানে কি, অ্যালকাইল মানে কি আর, অ্যালকাইল মানে কি বলো, আর বন্ড, ঠিক আছে। আর হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে, হ্যালোজেন গ্রুপের মৌল কি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওইগুলাকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল, ঠিক আছে। তো ওইগুলারে এক্স দ্বারাও প্রকাশ করা যায়, বুঝছো, এই মৌলগুলারে এক্স দ্বারা প্রকাশ করে, হ্যালোজেন গ্রুপের মৌলগুলারে এক্স দ্বারা প্রকাশ করে। তো অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে এই যে অ্যালকাইলের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল আসবে মানে আর বন্ড এক্স। তো এই আর বন্ড এক্স এর সাথে যদি আমরা ধাতব সোডিয়াম যুক্ত করি, ধাতব সোডিয়াম, সেক্ষেত্রে 2 অণু সোডিয়াম যদি যুক্ত করো, ঠিক আছে, তাইলে শুষ্ক ইথার কি থাকবে এই জায়গায় প্রভাবক, বলো, এই জায়গায় প্রভাবক থাকবে শুষ্ক ইথার, ঠিক আছে, শুষ্ক ইথার বাংলায় লিখে দিও। শুষ্ক ইথার যদি প্রভাবক থাকে তাহলে কি উৎপন্ন হবে ভাই তোমারে বলি। দেখো দুই দুই মূল ধাতব সোডিয়ামের সাথে 2 মূল অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে, এরকম জিনিসটা, কাহিনীটা এরকম হয়। 2 আর বন্ড এক্স এর সাথে তোমার হচ্ছে 2 মূল সোডিয়াম বিক্রিয়া করবে, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, দেখো এই যে দুইটা আর আছে না, এই আর বন্ড আর এই জাস্ট উৎপন্ন হবে, এই যে কি হবে, আর বন্ড আর উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, আর বন্ড আর, ভালো মতো বুঝি, কি উৎপন্ন হবে, আর বন্ড আর। এবং এই জায়গায় যে সোডিয়াম আছে, এই সোডিয়াম এই এক্স এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম এক্স বা ধাতব হ্যালাইড যেটা বলে। দেখো দুইটা সোডিয়াম আছে, দুইটা এক্স আছে, 2 সোডিয়াম এক্স উৎপন্ন হবে, জিনিসটা বুঝো। এখানে যে বলছে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এইটা, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে, ধাতব সোডিয়াম প্রভাবক শুষ্ক ইথার উৎপন্ন করতেছে এইটা, আর বন্ড আর মানে অ্যালকেন, আর বন্ড আর অ্যালকেন কেমনে ভাই তোমায় দেখাইতেছি। এরপরে দেখো সোডিয়াম এক্স ধাতব হ্যালাইড, এই যে ধাতু হচ্ছে সোডিয়াম এক্স মানে কি
হ্যালোজেন গ্রুপ সোডিয়াম X। তো একটা বিক্রিয়া দেখলে বুঝতে পারো। দেখো অ্যালকাইল হ্যালাইড একটা আমরা লিখি, মনে করো এই যে CH3Cl, এই CH3টা হচ্ছে আর, মানে অ্যালকাইল আর কি। এমনকি CH3CH2 যদি দেই এটাও কিন্তু আর। তো আমাদের এটা দেখো তুমি হচ্ছে পাবা, ঠিক আছে, এটা দেখো পাবা, প্রত্যেকটা থেকে তুমি চাইলে পাবা, নো প্রবলেম। এইগুলো কিন্তু অ্যালকাইল হ্যালাইড। দেখো তোমার ইয়ে আছে, অ্যালকাইল মূলক আছে, এটার সাথে হ্যালোজেন গ্রুপের মূলক যে এড হয়েছে। তো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা ধাতব সোডিয়াম যুক্ত করব। কি প্রভাবক কি শুষ্ক ইথার, এটাকে বলা হয় উডস বিক্রিয়া। কি বলা হয়? উডস বিক্রিয়া। বাংলায় কি? উডস বিক্রিয়া। আচ্ছা, এটা কিন্তু তোমাদের এক্সট্রা টপিক, বইয়েই নাই এটা। তো এই জায়গায় শুষ্ক ইথার কি থাকবে বলো? শুষ্ক ইথার, তাইলে 2 মোল অ্যালকাইল হ্যালাইডের সাথে 2 মোল ধাতব সোডিয়াম বিক্রিয়া করবে। দেখো এখানে 2টা CH3 আছে, তাই না? এই 2টা CH3 পরস্পর বিক্রিয়া করে এরকম হবে CH3 বন্ড CH3। মূলত তুমি বিক্রিয়ার ক্রাইটেরিয়াটা বুঝে এরকম ভাই তোমার দেখেছিলাম, আর বন্ড X, ঠিক আছে। 2 মোল সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে 2 মোল আর, তাহলে এখান থেকে জাস্ট আর বন্ড আরই হবে, বাকিটা হবে 2 সোডিয়াম X, এরকম না? এটা হচ্ছে বিক্রিয়ার মেইন টাইপটা। তো এখানে যেটা আছে দেখো আর হিসেবে এইটা আছে, তো এইটা হচ্ছে এরকম হয়ে যাবে, দেখো এরকম আর বন্ড আর হয়ে যাবে, আর বন্ড আর হয়ে গেছে। বাকি যা আছে দেখো এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, 2টা সোডিয়াম 2টা ক্লোরিন আছে, দেখো 2টা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, শেষ। তাহলে দেখো আমাদের এখানে ছিল কি? এখানে ছিল মিথাইল ক্লোরাইড, ভালো মতো বুঝে, অ্যালকাইল হ্যালাইড হিসেবে ছিল মিথাইল ক্লোরাইড। কি ছিল? মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইথেন। দেখো কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছে, ভালো মতো বুঝে। মিথাইল ক্লোরাইড থেকে উৎপন্ন হয়েছে কি? উৎপন্ন হয়েছে ইথেন। মিথাইল ক্লোরাইড থেকে উৎপন্ন হয়েছে ইথেন। তো এটাই উডস বিক্রিয়া। সেম ভাবে তুমি যদি হচ্ছে এটা দিয়ে করো, লাইক CH3 CH2Cl, এটা দিয়ে যদি করো CH3 CH2Cl, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। কাহিনীটা কি করবে? কার সাথে বিক্রিয়া করবে? 2 মোল ধাতব সোডিয়াম, তাহলে এটাও 2 মোল হবে। এখানে আর বন্ড হিসেবে কি আছে? এটা আছে, ভালো মতো বুঝি, এটা হচ্ছে আর, আর এটার সাথে হ্যালোজেন গ্রুপের ক্লোরিন রয়েছে। প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার। প্রভাবক কি? শুষ্ক ইথার। তাহলে শুষ্ক ইথার যদি প্রভাবক হয়, তাহলে এই জায়গায় তুমি কি পাইতেছো? ভালো মতো বুঝো, এই জায়গায় তুমি কি পাইতেছো? এই জায়গায় আমরা পাইতেছি CH3 CH2 আছে না? দেখো এই যে CH3 CH2, এটার সাথে আরেকটা CH3 CH2 এড হবে। সো আরেকটা CH3 CH2, এই যে আমি CH2 CH3 হিসেবে এড করলাম, মানে ব্যাপারটা বুঝছো? তখন কি হয়েছে? CH3 CH2 এর সাথে আরেকটা CH3 CH2 উৎপন্ন হয়েছে, মানে যুক্ত হয়েছে। তো এখানে কি হবে? এখানে এটাই পাবো, CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3। তুমি এটা আবার দেখো, তুমি আবার এই জায়গায় CH3 দিয়ে দিও না। মাঝে যদি CH3 দাও আর এটা যদি CH2 দাও, তাহলে তো কাহিনী ভিন্ন হয়ে যাবে। কারণ হচ্ছে দেখো এই কার্বনের এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড আছে, 2টা। এখানে যদি আরো 3টা হাইড্রোজেন দাও, তখন 5টা বন্ড হয়ে যাবে, যেটা হবে না। এই কার্বনে দেখো এইদিকে একটা বন্ড আছে, এখানে আরো 2টা হাইড্রোজেন দিচ্ছে, তাহলে 3টা বন্ড হইলো, আর একটা বন্ড বাকি থেকেছে। তো এটা বুঝে শুনে দিও, কারণ এখানে তো CH2 হবে, এখানে CH3 হবে, ঠিক আছে। তো এইটা দেখো আমরা কি পাইছি? এটা প্রোপাইল ক্লোরাইড না, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে আমরা কি পাইছি? এই যে এটার নাম কি? 4টা হাইড্রোজেন, এবং এটা অ্যালকেন। ভালো মতো দেখো, এটার নাম হচ্ছে বিউটেন। আর বাকি যা আছে 2টা সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এই তো শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝলেই হয়েছে। এরপরে আসো, এরপরে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি তো আমরা দেখছি। এরপর অ্যালকেনের দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে হচ্ছে দেখো অ্যালকেন একটা অপুলার, অ্যালকেন একটা অপুলার যৌগ। অ্যালকেন কি? অপুলার। এবং সে পুলার দ্রাবকে দ্রবীভূত হবে না, পানিতে দ্রবীভূত হবে না। অ্যালকেন কি? অপুলার। অপুলার হওয়ায় সে পানিতে দ্রবীভূত হবে না, সে পানিতে দ্রবীভূত হবে না, কারণ সে হচ্ছে অপুলার যৌগ। ঠিক আছে, সে অপুলার দ্রাবকেই দ্রবীভূত হবে, পানি একটা পুলার দ্রাবক, এটাতে দ্রবীভূত হবে না। তো হ্যালোজিনেশন দেখো, অ্যালকেনের হ্যালোজিনেশন। তারপরে আরেকটা ব্যাপার আছে, এখানে লেখা আছে দেখো,
অ্যালকেনের মধ্যে যাদের কার্বন সংখ্যা 1 থেকে 4 এর মধ্যে যেগুলো আছে এগুলার ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। যেগুলার কার্বন সংখ্যা 1 থেকে 4 এর মধ্যে আছে এগুলা ভৌত অবস্থা গ্যাসীয়। যেগুলার কার্বন সংখ্যা 5 থেকে 15 এর মধ্যে, ব্যাপারটা বুঝো, যেগুলার কার্বন সংখ্যা 5 থেকে 15 এর মধ্যে এগুলো হচ্ছে তরল। যেগুলা কার্বন সংখ্যা দেখো 16 থেকে বাকি যেগুলো আছে, 16 থেকে বাকি যা আছে সবগুলো হচ্ছে কঠিন। ঠিক আছে, তো অ্যালকেন কি রকম বিক্রিয়া করে? রাসায়নিক বিক্রিয়া, প্রতিস্থাপন, দহন, বিয়োজন, সমানুকরণ, অ্যালকেন এই বিক্রিয়াগুলো করে। ঠিক আছে, বিয়োজন, সমানুকরণ এই বিক্রিয়াগুলো করে। বাট অ্যালকেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, ক্ষারকের সাথে বিক্রিয়া করে না, জারক হিসেবে বিক্রিয়া করে না। বুঝছো? তো আমরা অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়াটা দেখি, এটা মূলত প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজিনেশন বিক্রিয়া যেটা, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে। তো মনে করো এটা সবাই জানি আমরা, দেখো এই যে মিথেন, এটা হচ্ছে একটা অ্যালকেন। সো এই যে মিথেন আছে, এটার সাথে যদি আমরা হ্যালোজেন গ্রুপের একটা মৌল মনে করো ক্লোরিন, এটার প্রতিস্থাপন বিক্রিয়া করি আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, তাহলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন এড হবে, এখান থেকে একটা ক্লোরিন এড হবে, নাথিং এলস। দেখো হাইড্রোজেন একটা সরবে, এখান থেকে ক্লোরিন একটা এড হবে, এখান থেকে হাইড্রোজেন সরবে, এখান থেকে ক্লোরিন এড হবে। তাইলে এই জায়গায় পাবা একটা হাইড্রোজেন সরলে পাবা CH3, একটা ক্লোরিন এড হইলো, তাহলে CH3Cl। এখান থেকে যে হাইড্রোজেনটা সরছে আর এখান থেকে একটা ক্লোরিন এসে এড হয়েছে, এই দুইটা মিলে কি উৎপন্ন হবে বলো? এই দুইটা মিলে তোমার উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড। এই দুইটা মিলে আমার এই জায়গায় কি উৎপন্ন হবে? এই জায়গায় উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড। কি উৎপন্ন হবে? হাইড্রোজেন ক্লোরাইড। আই থিঙ্ক বুঝতে পারছো। তাইলে এটা কি? এটা হচ্ছে আমাদের CH3Cl, মানে একটা কি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, সেম ভাবে আবার এই যে এইটা আছে CH3Cl, এই যে CH3Cl আছে তাই না, এই CH3Cl এর সাথে যদি আবার ক্লোরিন এড করো, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? সেম আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে আবার একটা হাইড্রোজেন সরবে, আবার একটা ক্লোরিন এড হবে, তাইলে এখন হবে CH2। একটা হাইড্রোজেন সরছে, একটা ক্লোরিন এড হবে, তাইলে CH2Cl2 হবে। এখানে একটা ক্লোরিন বাকি আছে আর এখান থেকে একটা হাইড্রোজেন সরছে, ওইগুলা মিলে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে যেটা CH2Cl2 পাইলাম, এটার সাথে আবার ক্লোরিনের যদি বিক্রিয়া করাও আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, তাহলে কি হবে? আরেকটা হাইড্রোজেন সরবে, আরেকটা ক্লোরিন এড হবে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে CHCl3। এরপরে এই হাইড্রোজেন যেটা সরছে এবং এইখানে একটা ক্লোরিন বাকি আছে, এটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে এটা উৎপন্ন হয়েছে, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম তোমরা সবাই জানো, যেটা দিয়ে হচ্ছে অজ্ঞান টজ্ঞান করে ফেলা হয়। ক্লোরোফর্ম তোমরা জানো, যেটা দিয়ে অজ্ঞান টজ্ঞান করে, ক্লোরোফর্ম নাগের সাথে অজ্ঞান করে ফেলে না, ওই ক্লোরোফর্ম হচ্ছে মূলত এইটা, যেটা হচ্ছে আমরা মিথেন থেকে পাই। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাইলে যদি হচ্ছে আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে যদি আমরা করি, তাহলে হচ্ছে আমরা ক্লোরোফর্মটা পাবো। ঠিক আছে, এরপরে দেখো এটার বিক্রিয়া আরো আছে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া হবে। এই CHCl3 এর সাথে যদি আমরা আবার ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া করি আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে, আবার হাইড্রোজেনটা সরবে, ক্লোরিন এড হবে, তাহলে এখানে পাবা, দেখো এখানে কি পাবা? সি, হাইড্রোজেন সরে গেছে, তাহলে সি থাকবে, একটা ক্লোরিন এড হয়ে এটা Cl4 হয়ে গেল। আর এই যে এই হাইড্রোজেন এবং এখান থেকে অবশিষ্ট ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এগুলার নাম কি বলো? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। প্রথম যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। নামগুলো একটু লিখে দিই। এটা হচ্ছে ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন মানে একটা ক্লোরিন, এটাতে দুইটা ক্লোরিন আছে, এজন্য এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটাতে দেখো তিনটা ক্লোরিন আছে, এজন্য এটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন। এরপরে দেখো CCl4, এটাতে 4টা ক্লোরিন, তাহলে এটা হবে টেট্রাক্লোরোমিথেন। আই থিঙ্ক বুঝতে পারছো। ঠিক আছে, তো সেম ভাবে তোমার হচ্ছে এই যে বাকি যেটা আছে C2H6, এটার সাথেও বিক্রিয়া করতে পারবা। এটা কি? এটা হচ্ছে ইথেনের সাথে যদি বিক্রিয়া করাও সেম ভাবে ক্লোরিনের প্রতিস্থাপন করিতে পারবা। ক্লোরিন অথবা ব্রোমিন যে কোনোটা দিয়ে করতে পারবা, তো এখানে কি হবে দেখো, C2H5, একটা হাইড্রোজেন সরবে, একটা ক্লোরিন হবে, C2H5Cl হবে। যে হাইড্রোজেন সরছে এবং এখান থেকে যে ক্লোরিন বাকি আছে ওইটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। পরে এই C2H5Cl যেটা আছে, এটার সাথে যদি আবার ক্লোরিন বিক্রিয়া করে আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে কি হবে? আরেকটা হাইড্রোজেন সরবে, আরেকটা ক্লোরিন এড হবে, তাহলে C2H4Cl2 হবে। আর এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতেছে, এখান থেকে একটা ক্লোরিন এড হইতেছে, একটা ক্লোরিন এখানে বাকি থাকতেছে। যে হাইড্রোজেন বের হইতেছে ওইটা, যে ক্লোরিন বাকি থাকছে ওইটা মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে,
ওকে, এরপরে দেখো আমাদের C2H4Cl2 যেটা, এটার সাথে যদি আমরা আবার ক্লোরিন যুক্ত করি আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে, তাহলে কি হবে? C2H4, ভালো মতো বুঝো, C2H4 যেটা আছে, H4 ভেঙে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে C2H3 হবে, তাই না? এবং এই জায়গায় আরেকটা ক্লোরিন এড হবে, তাহলে C2H3Cl3 হবে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এরপরে এই যে এটা C2H3Cl3, এটার সাথে আবার ক্লোরিনের প্রতিস্থাপন করতে পারবা আলট্রাভায়োলেট। এখন কি হবে? আবার হচ্ছে তোমার একটা হাইড্রোজেন সরবে। কতক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলবে? যতক্ষণ না পর্যন্ত পুরো হাইড্রোজেন শেষ হইতেছে, এবং আরেকটা ক্লোরিন এড হয়ে C2H2Cl4 হয়ে যাবে, না তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আবার এইটার সাথে এই যে C2H2Cl4 এর সাথে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া করাও আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে, তাহলে আবার এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরবে, তখন হবে C2HCl5, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আছে। এরপরে লাস্ট এই যে একটা হাইড্রোজেন আছে C2HCl5, এটারও প্রতিস্থাপন করে ফেলতে পারবো আবার ক্লোরিন দিয়ে আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে। ক্লোরিন কি করবে? হাইড্রোজেনটা সরাই ওই জায়গায় যাবে, তাহলে C2Cl6 হয়ে যাবে, আর এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আছে। এরকম বিক্রিয়াটা হয়। তো এটা হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া বা ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় অ্যালকেনের। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা আছে অ্যালকেনের দহন বিক্রিয়া। অ্যালকেনের কি? দহন বিক্রিয়া। অ্যালকেন কিন্তু দহন বিক্রিয়া দেয়, সমানুকরণ বিক্রিয়া দেয়। সো অ্যালকেনের দহন বিক্রিয়া, এই দুইটা জানলেই হবে। দেখো হ্যালোজিনেশন প্রতিস্থাপন আর দহনটা শিখলেই হয়েছে। এই যে মিথেন আছে না, মিথেনে যদি অক্সিজেনের উপস্থিতিতে পুড়াও, তুমি জানো মিথেন অক্সিজেনের উপস্থিতিতে যদি পুড়াই, তাহলে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড এবং তাপ শক্তি পাবো। মিথেন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড। এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, ব্যাপারটা বুঝো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন করবে এবং তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, তাপ উৎপন্ন করবে। এখন ব্যাপারটা বুঝো, কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন করলো, এই কার্বন এবং এখান থেকে দুইটা অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেছে, বাকি পানি উৎপন্ন করে বা জলীয় বাষ্প উৎপন্ন করে, বাট এখানে আছে চারটা হাইড্রোজেন। চারটা হাইড্রোজেন, দেখো আমরা জানি চারটা হাইড্রোজেন 2 মোল পানি উৎপন্ন করতে হবে। ঠিক আছে, তো এখানে 2 মোল পানি উৎপন্ন করলো বা জলীয় বাষ্প উৎপন্ন করলো। তাহলে এই জায়গায় দেখো হাইড্রোজেন চারটা, অক্সিজেন কোটা আরো 2টা বাড়ছে। এখানে আছে অক্সিজেন 2টা, বাট এখানে দেখো অক্সিজেন 2টা আর এই 2টা 4টা আছে, তাহলে 4টা অক্সিজেন করতে হলে এখানে 2 দিতে হবে। এটাই হচ্ছে বিক্রিয়া, দেখো মিথেন কি করছে? মিথেন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদের এই জায়গায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে আর তাপ শক্তি উৎপন্ন করছে। এটা হচ্ছে দহন বিক্রিয়া। সেম ভাবে তুমি যদি ইথেনের বিক্রিয়াটা দেখো, CH3 বন্ড CH3, এটা হচ্ছে ইথেন। সো এই ইথেনের সাথে যদি ইথেনও যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াও, তাহলে কি হবে? ভালো মতো বুঝো, এই জায়গায় কার্বন 2টা আছে, তাহলে এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড পাবা। ঠিক আছে, এখন দেখো ভালো মতো বুঝো, এই জায়গায় আছে 6টা হাইড্রোজেন কিন্তু 3 মোল পানি উৎপন্ন করতে পারবে। ওটা বুঝো, এই জায়গায় আছে দেখো 4টা অক্সিজেন অলরেডি পাইছি, এখানে আরো 3টা অক্সিজেন, টোটাল অক্সিজেন হইতেছে 7টা। অক্সিজেন কটা? 7টা। এই জায়গায় আরো 3 মোল পানি উৎপন্ন হবে। এবার অক্সিজেন আছে 7টা, এখন 7টা অক্সিজেন তুমি কেমনে দিবা? দেখো 2 এর সাথে 3.5 গুণ দিলে 7 হয়, 3.5 মানে হইতেছে 7/2। ঠিক আছে, তো এই জায়গায় তুমি 7/2 অক্সিজেন দিবা, তাইলে হয়ে গেছে। ইথেনের সাথে সমতা যদি করতে চাও, তো ইথেনের সাথে বায়ুর অক্সিজেন পুরাই আমাদের কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হলো, শেষ। এইভাবে এটা হচ্ছে দহন বিক্রিয়া। পানি বলতে এটা জলীয় বাষ্প আর কি, এটা জলীয় বাষ্প। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে দেখবো হচ্ছে আমরা অ্যালকিন। দেখো এখন আমরা দেখবো অ্যালকিন তো শেষ, এখন দেখবো অ্যালকিন। এখন অ্যালকিনের আগে অ্যালকিন জিনিসটা কি তো আমরা মোটামুটি পড়ছি। দেখো অ্যালকিন হইতেছে কার্বন সংখ্যা CnH2n থাকবে। কার্বন সংখ্যা কিরকম থাকবে? CnH2n মানে C2H4, এবং অ্যালকিন এগুলা শুরু হয় কিন্তু কার্বন সংখ্যা 2 কার্বন থাকে। মিথেনের কোনো অ্যালকিন ফর্ম নাই, ইথেনের অ্যালকিন ফর্ম ইথিন আছে, ইথিনের অ্যালকাইন ফর্ম ইথাইন আছে। সো এটা শুরু হয় কিন্তু এই যে ইথিন থেকে, অ্যালকিন শুরু হয় কিন্তু ইথিন থেকে, মনে রাখবা অ্যালকিন স্টার্ট হয় ইথিন থেকে, C2H4 থেকে। C3H6, C4H8, C5H10 এগুলা যা আছে সবগুলো হচ্ছে অ্যালকিন, এগুলো হচ্ছে অ্যালকিন।
তো এই যে এলকিন আছে, এলকিনের বন্ড থাকে কয়টা বলো? এলকিনের বন্ড থাকে দুইটা। এলকিনে কার্বন ডাবল বন্ড কার্বন থাকে এবং সেটা একটা মাত্র জায়গায় থাকে। লাইক এটারে যদি ভাঙো, এটা পাওয়া CH2 ডাবল বন্ড CH2। এটারে যদি ভাঙো দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এইগুলা কেমনে ভাঙে আমি প্রথম ক্লাসে দেখাইছি, এটা পাবা। তো দেখো একটা জায়গায় শুধু ডাবল বন্ড, বাকিগুলো একটা বন্ড। এটা তো এটারও যদি ভাঙো বিউটেনরে CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 পাবা। দেখো একটা জায়গায় ডাবল বন্ড, বাকি সবগুলা সিঙ্গেল বন্ড। এটারে যদি ভাঙো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 পাবা। একটা জায়গায় ডাবল বন্ড, বাকি সবগুলো সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে পেন্টিন, এটা বিউটিন, এটা প্রোপিন, এটা ইথিন। ঠিক আছে? তো এলকিনের প্রস্তুতি দেখো, অ্যালকোহল থেকে আমরা ফার্স্টে মানে তোমার হচ্ছে এলকিনের প্রস্তুতি ইয়ে করতে হবে। দেখো অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়ায় বা অ্যালকোহল থেকে যদি পানি শোষণ করো, অ্যালকোহল মানে কি? আর বন্ড OH, তাই না? অ্যালকোহল আর বন্ড OH। তো অ্যালকোহলের সাথে যদি মানে অ্যালকোহল থেকে মূলত পানিটা অপসারণ করতে হবে। দেখো একটা অ্যালকোহল লিখলাম আমি CH3 CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল। তো এই যে অ্যালকোহল পাইছো, ভালো মতো বুঝছো, এই অ্যালকোহল থেকে তুমি যদি পানি অপসারণ করো বা সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরোধন করো, দেখো সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে ইউজ করবো। যেটা কি করবে? নিরোধক হিসেবে যদি ইউজ করি, এটা থেকে পানিটারে বের করে নিয়ে আসবে। এটা মূলত এইভাবে আছে। দেখো এটা যদি আমি বন্ড আকারে লিখি, এরকম আছে C বন্ড C। দেখো একটা একক বন্ধন আছে, এটার সাথে আছে 3টা হাইড্রোজেন CH3। এটার সাথে আছে দেখো 2টা হাইড্রোজেন এবং একটা OH মূলক আছে। এটা হচ্ছে তোমার এই অ্যালকোহলের গাঠনিক ফর্ম। যেটা এটা থেকে পানি অপসারণ হবে। পানিটা কেমনে অপসারণ হবে? এটা থেকে একটা হাইড্রোজেন এবং এটার যে OH আছে, এগুলা মিলেই কিন্তু পানিটা এখানে মাইনাস হয়ে যাবে। দেখো পানিটা আমরা অপসারণ করে গেছি। মানে কি করছি? অপসারণ করে গেছি। মানে কি করছি ভালো মতো বুঝো। এটা থেকে একটা হাইড্রোজেন সরাইছি, এটা থেকে OH-টা সরাই ফেলছি। মানে এটা থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলছি, এটা থেকে OH সরাই ফেলছি। ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এই বন্ডটা এখন, এই কার্বনের কয়টা বন্ড? 4টা। তাহলে এই বন্ডটা এখন তো সিঙ্গেল হয়ে যায়, কোথাও বন্ডটা দেওয়ার মতো নাই। এই যে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় দিলে দেখো এই বন্ডটাও ইউজ হয়ে যাইতেছে, 1টা 2টা 3টা 4টা হয়ে যাইতেছে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 পাইতেছি আমরা। এটা থেকে যদি পানি অপসারণ করো, দেখো এটা থেকে যদি একটা হাইড্রোজেন, এটা থেকে OH যদি অপসারণ করো, তাহলে CH2 ডাবল বন্ড আমরা CH2 পাবো। ঠিক আছে? তো দেখো আমরা কি পাইছি? আমরা ইথানল থেকে এই যে অ্যালকোহল থেকে পানিটা মাইনাস করে ফেলছি, পানিটা অপসারণ করে ফেলছি। অপসারণ করলে এই জায়গায় কি পেয়েছি? অ্যালকিন পেয়েছি, লাইক ইথিন পাইছি। তো তুমি এই জায়গায় -H2O দিয়ে পানি দিতে পারো, আর এই জায়গায় যদি -H2O না দিতে চাও, এই জায়গায় +H2O দিয়ে দিলে হয়ে যাবে এটা। বাট সুন্দর হয় তুমি এই জায়গায় ডিরেক্ট -H2O দিয়ে দিও, ওটা বোঝাবে যে নিরোধন করছি আমরা, পানিটার অপসারণ করে ফেলছি। সেম ভাবে মনে রাখো, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে যেমনে অ্যালকিন পাওয়া যায়, সেম ভাবে অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল পাবো। ঠিক আছে? এটা সামনে আমরা দেখবো। দেখো এটার আরো কিছু বিক্রিয়া দেখাই। মনে করো বিউটানল, বিউটানলের সংকেত কি হবে? CH3 CH2 CH2 CH2OH, এটা হচ্ছে বিউটানল। এই বিউটানল থেকে মনে করো আমরা সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে ইউজ করলাম, পানিটা অপসারণ করব। তো পানিটা কই থেকে অপসারণ হবে ভালো মতো বুঝো। এখান থেকে এই OH যে জায়গায় আছে, OH-টা সরে চলে আসবে। OH এর পাশের দেখো, মানে এই যে কার্বনে OH আছে, এখান থেকে তো OH সরলো, এর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনও সরে যাবে, এটা থেকে একটা হাইড্রোজেন সরে যাবে। H আর OH মিলে যে পানিটা সরে গেছে, তাহলে বাকি কি আছে দেখো? CH3 CH2 আছে এই জায়গায়, ভালো মতো বুঝো। এই জায়গায় কি আছে? CH3 বন্ড CH2 আছে, এতটুকু বুঝো। CH3 বন্ড CH2 আছে। এরপরে এই CH2 থেকে দেখো একটা হাইড্রোজেন চলে গেছে, এই হাইড্রোজেন আর এই OH মিলে পানি হয়, ওইগুলা পানিটা অপসারণ করে ফেলছে। এই H2 থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে বাকি আছে শুধুমাত্র CH। ঠিক আছে? এটা থেকে একটা হাইড্রোজেন গেছে, এটা থেকে OH গেছে, দ্যাট মিন্স আমাদের বন্ড কি হয়েছে? আর একটা ডাবল বন্ড হয়ে গেছে। কজ এটা থেকে একটা জিনিস সরাইছে, এটা থেকে একটা জিনিস সরাইছে, দুইটা বন্ড খালি হয়ে গেছে, মানে দুইটার তখন হচ্ছে ওইটা ইয়ে করার জন্য ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই জায়গায় কি পাইতেছি? এই জায়গায় একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এই জায়গায় বাকি আছে শুধুমাত্র CH, এরপরে ডাবল বন্ড, এরপর দেখো এখান থেকে OH চলে গেছে, শুধু আছে CH2 বাকি। তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। ব্যাপারটা উচ্চ আবার বুঝাই, এটা হচ্ছে আমাদের বিউটানল। সো এই যে বিউটানল আছে, বিউটানলের এখান থেকে পানি অপসারণ হবে, অ্যালকোহল থেকে পানি অপসারণ হবে। সো OH আর এই
এইচ মিলে পানি উৎপন্ন হয়। তো এখান থেকে ওইচটা সরে যাবে, আর এটার পাশে যে কার্বন আছে ওইটা থেকে আরেকটা হাইড্রোজেন সরে যাবে। ঠিক আছে, এই কার্বন থেকে তো ওইচ গেছে, পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে। তো এই হাইড্রোজেন আর ওইচ মিলে পানিটা অবসান হয়ে গেল। তাহলে এতটুকু তো ঠিক আছে, CH3CH2 ঠিক আছে। এইটা থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, বাকি আছে CH। পরে ডাবল বন্ড, যেহেতু আমরা অ্যালকিনে যেতেছি ডাবল বন্ড, ওইচ চলে গেছে, শুধু CH2 বাকি আছে, CH2। তাহলে এটার নামই হচ্ছে আমাদের বিউটিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের বিউটিন। ঠিক আছে, এটা বিউটিনটা কই থেকে পাইছে ভালো মতো বুঝো। বিউটিনটা পাইছে হচ্ছে আমরা বিউটানল থেকে। সো এইভাবে তুমি হচ্ছে অ্যালকোহল থেকে কিন্তু অ্যালকিনে যেতে পারবে। অনেক সময় এটা পরীক্ষায় আসে, অ্যালকিন এবং অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কজ দেখো, আমরা এখন তো শিখতেছি অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়া যায়। সেম ভাবে তুমি জানো, সেম ভাবে অ্যালকিন থেকে দেখো, অ্যালকিন থেকে অ্যালকোহলেও যাওয়া যায়, অ্যালকিন থেকে অ্যালকোহলেও যাওয়া যায়। ভাই ওই বিক্রিয়াটা কেমন? অ্যালকিন মানে কি? একটা অ্যালকিন লেখো, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। তো ইথিনের সাথে যদি তুমি পানি যোগ করো, দেখো এক্ষেত্রে প্রভাবকটা ঠিক মতো দিতে হবে। দেখো, তুমি যদি উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, দেখো ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ, ঠিক আছে, উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তুমি যদি ইথিনের সাথে, দেখো অ্যালকিনের সাথে, এটা কি অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করো, কাহিনীটা কিরকম হবে তোমার দেখি সুন্দর মতো। আমার এইটার গাঠনিক সংখ্যা হচ্ছে এরকম, এগুলোতে H আছে, দেখো CH2 ডাবল বন্ড CH2। যখনই আমি পানি যুক্ত করতেছি, পানিটারে ভাঙলে আমরা H আর OH পাই, এটা জানো তোমরা। তো একটা বন্ড এই জায়গায় এসে ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে যাবে, ওইটা ভেঙে গেলে দেখো এটার 3টা বন্ড আছে আর একটা বন্ড বের হবে, এটার 3টা বন্ড আছে আর একটা বন্ড বের হবে। তো এটার সাথে H যুক্ত হবে আর এটার সাথে OH যুক্ত হবে। তো এখানে পেলাম CH3 CH2OH। কি পাইলাম বলো? CH3 CH2OH। ঠিক আছে, তো আমরা ইথিনের সাথে পানি যুক্ত করছি, কার উপস্থিতিতে? ফসফরিক অ্যাসিড উচ্চ তাপ এবং উচ্চ চাপে। তাহলে কি হইতেছে দেখো, অ্যালকিন থেকে আমরা ডাইরেক্ট অ্যালকোহল পাইছি, ইথানল পাইছি, ইথিন থেকে ইথানল পাইছি। সেম ভাবে প্রোপিন থেকে প্রোপানল পাবো। সো অ্যালকিনের কিন্তু পারস্পরিক রূপান্তর সম্ভব। কি দেখো, প্রোপিন মানে কি? CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিনের সাথে সেম পানি যুক্ত করো, ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড উচ্চ চাপ এগুলোর উপস্থিতিতে, তাই না? যোগ করো তো, তাহলে কি হবে? CH3CH2, এই যে CH2 কেমন হয়েছে বলো? CH ছিল তো, এখান থেকে একটা হাইড্রোজেন এটাতে অ্যাড হবে, তাহলে CH2 হয়ে যাবে। এটা বন্ড ভেঙে যাওয়া এই CH2 এর সাথে পানির যে OH অংশ হিসাবে যুক্ত হবে। ওই যে কত ইজি, ওটা উচ্চ, আমরা ইজিলি প্রোপিন থেকে প্রোপানল পাইছি। তো দেখো, অ্যালকিন থেকে কি পাইছি বলো? প্রোপিন থেকে প্রোপানল পাইছি। তো আমরা অ্যালকিন থেকে কিন্তু অ্যালকোহল পাইতেছি, ব্যাপারটা বুঝো। অ্যালকিন থেকে অ্যালকোহল পাইতেছি, আবার অ্যালকোহল থেকেও কিন্তু অ্যালকিন পাইতেছি। বুঝ, অ্যালকিনের উপস্থিতি আমরা কি পাইতেছি দেখো, অ্যালকোহল থেকেও অ্যালকিন পাইতেছি। প্রথমে আমার অ্যালকোহল ছিল, কি ছিল? অ্যালকোহল বলো, কি ছিল? অ্যালকোহল। এই অ্যালকোহল থেকেও কিন্তু আমরা কি পাইতেছি? অ্যালকিন পাইতেছি। অ্যালকোহল থেকে কি পাইতেছি? অ্যালকিন পাইতেছি। অ্যালকোহল থেকে অ্যালকিন পাইতেছি, সেম ভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল পাইতেছি। অ্যালকিন এবং অ্যালকোহলের মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব, মনে রেখো। এরপরে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনের প্রস্তুতি করতে পারবা। দেখো অ্যালকাইল হ্যালাইড মানে কি? যে আর বন্ড এক্স থেকেও তুমি হচ্ছে অ্যালকিন পাবা। ঠিক আছে, সো অ্যালকাইল হ্যালাইড থেকে যদি তুমি হচ্ছে পাইতে চাও, অ্যালকাইল হ্যালাইড থেকে যদি পাইতে চাও, তাহলে কি করতে হবে দেখো, একটা অ্যালকাইল হ্যালাইড বলো তো, মনে করো CH3CH2Cl, এটা কি? এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। দেখো অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড, এটা কি? ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সো ইথাইল ক্লোরাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করো, এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি
সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করে দিলে কি হবে, কাহিনীটা কি হবে ভাই তোমাকে বলি। সোডিয়াম আর ক্লোরিন মিলে এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এবং এখানে যে OH আছে এই OH কি করবে, দেখো এই সোডিয়াম এখান থেকে একটা ক্লোরিন নিয়ে নিছে, এই OH এই জায়গা থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে, নিয়ে পানি উৎপন্ন করবে। তাহলে ভালো মতো চিন্তা করো, প্রথমে এই সোডিয়াম এই ক্লোরিনটাকে নিয়ে নিছে, পরে এই OH এখান থেকে আরেকটা হাইড্রোজেন নিয়ে নিছে, তাহলে এখানে বাকি আছে CH2, মানে বাকি কি আছে, এখানে বাকি আছে CH2, আর এই জায়গায় বাকি আছে CH2, কজ ক্লোরিনটা তো নিয়ে নিছে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে CH2, যেহেতু আমরা অ্যালকিনে যাইতেছি। ব্যঙ্গে দেখাইলেও বুঝবা যে কেন ডাবল বন্ড হয়েছে। তো ইথাইল ক্লোরাইডের সাথে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করো, তাহলে কি পাইতেছি, আমরা অ্যালকিন পাইতেছি। দেখো ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথিন পাইছি, সাথে কি পাই, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। সেম ভাবে ইথাইল ক্লোরাইড থেকে যদি ইথিন পাই, আমরা প্রোপাইল ক্লোরাইড যদি হয় CH3 CH2 CH2Cl, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। তাহলে বুঝতেছই, আমরা যদি অ্যালকাইল হ্যালাইড থেকে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন পাই, তাহলে প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা কি পাবো, এই যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা প্রোপিন পাবো। কেমনে, ভালো মতো বুঝো। এখানে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে ফেলবে, এটা তো হইল, ঠিক আছে। বাকি যেটা আছে CH3 CH2 দেখো CH3, আচ্ছা এটা তো গেল সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই ক্লোরিনের কাজ শেষ, এই কার্বন থেকে ক্লোরিন নিয়ে নিছে, এই OH কি করবে, এইখান থেকে একটা H নিয়ে নেবে, মানে বাকি যে কার্বন আছে ওইটা থেকে, পাশেরটা থেকে আর কি, যেখান থেকে ক্লোরিন গেছে আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন নেবে, ঠিক আছে। তাই দেখো এখানে নিয়ে হচ্ছে ও পানি উৎপন্ন করে ফেললো, OH এই জায়গা থেকে হাইড্রোজেনটা নিয়ে পানি উৎপন্ন করে ফেললো, তাহলে এই জায়গায় বাকি আছে কি, এই জায়গায় বাকি আছে হচ্ছে আমাদের CH3। ভালো মতো বুঝছো বাকি কি আছে, এই জায়গায় বাকি আছে আমাদের CH3, এই জায়গায় CH3 বাকি আছে, এন্ড আরেকটা জিনিস দেখো CH3 বাকি আছে, এন্ড এই জায়গায় আরো কি আছে বুঝার ট্রাই করো, এই জায়গায় CH3 বাকি আছে, পরে CH2Cl, তাই না। এখন দেখো এই CH2 থেকে OH একটা হাইড্রোজেন নিয়ে নিছিল, তাহলে এখানে শুধুমাত্র CH বাকি আছে, বন্ড CH বাকি আছে, এরপরে ডাবল বন্ড হয়ে যাবে, এটা থেকে একটা জিনিস গেছে, এটা থেকে একটা জিনিস গেছে, তাইলে এখানে আরেকটা বন্ড এড হয়ে যাবে, তাহলে ক্লোরিন চলে গেছে, এখানে CH2 চলে আসলো। এই যে প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা কি পাইছি, প্রোপিন পাইছি। আমরা দেখো তুমি তো এটা জানো যে এটা অ্যালকিন হবে, তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিনই চাইতেছি, তো আমরা এটা প্রোপিন হবে, ডাবল বন্ডটা তুমি তোমার দিয়ে দিও। জাস্ট দেখো এখানে কাহিনীটা কি হয়েছে তুমি তো আর বুঝতেছো, এই সোডিয়াম ক্লোরিন নিয়ে চলে গেছে, এই OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে চলে গেছে, তাহলে CH3 এখানে রয়েছে CH আর এখানে CH2 রয়েছে, এটি ঠিক আছে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া যায়। এরপরে দেখো অ্যালকাইন থেকেও অ্যালকিন পাওয়া যায়, আমরা আগে দেখছিলাম অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়। দেখো অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়, আমরা দেখছিলাম। অ্যালকাইন থেকে অ্যালকেন পাইতে হইলে ভালো মতো বুঝো, অ্যালকাইন থেকে যদি তুমি অ্যালকেন পাইতে চাও তাহলে কি করতে হয়, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, প্রভাবকের উপর ডিপেন্ড করে তুমি ভাবা কিনা। এবং অ্যালকাইন থেকে তুমি যদি অ্যালকিন পাইতে চাও তাহলে এক্ষেত্রে প্রভাবক 20 ইউজ করতে হবে, যাতে বিক্রিয়াটা সবসময় অ্যালকাইন থেকে নিকেল প্রভাবক দিলে টাস করে এখানে হাইড্রোজেন যুক্ত অ্যালকেনে চলে যাবে। অ্যালকিনে আটকাইয়া রাখতে গেলে প্রভাবক 20 হিসেবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট আমরা ইউজ করব, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, ঠিক আছে। এটা যদি ইউজ করি তাহলে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন পাবো। এটা হচ্ছে বিক্রিয়াটা একবার হবে আর কি, দুইবার হবে না। লাইক অ্যালকাইন একটা বলো তো, CH ট্রিপল বন্ড CH, এটা তো অ্যালকাইন, তো এটার সাথে যদি আমরা শুধু এক মূল হাইড্রোজেন যুক্ত করি, এক্ষেত্রে প্রভাবক হিসেবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করব, বেরিয়াম সালফেট। তাহলে কি হবে, এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন এটার সাথে আরেকটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, তাহলে এটা CH2 হবে। ব্যাপারটা বুঝছো, ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড হয়ে যাবে, একটা বন্ড ভাঙবে, কজ এইটার সাথে একটা হাইড্রোজেন এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইতেছে, একটা বন্ড ভাঙবে, এবং দেখো ডাবল বন্ড CH2 হবে। এটা কি বুঝতে পারছো, এখানে যদি এই প্রভাবক না দিতা, এখানে কিন্তু হাইড্রোজেন অটো বিক্রিয়া করে হচ্ছে তোমার, মনে করো এখানে তো মনে করো কতটুকু, তুমি কি দুইটা হাইড্রোজেন দেখে দিতেছো, আমি দুইটা হাইড্রোজেন দিতেছি না,
অনেকগুলো হাইড্রোজেন থাকবে যার যার সাথে বিক্রিয়া করবে, তখন তোমার এটা হচ্ছে ডিরেক্ট, এই প্রভাবক বিষ না দিলে অ্যালকাইন থেকে ডিরেক্ট কিন্তু অ্যালকেনে চলে যেত, এখানে অটোমেটিক দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, দুই মূল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বলতো। একমাত্র তুমি অ্যালকাইন থেকে অ্যালকিন পাবা শুধুমাত্র এই প্রভাবক ইউজ করলে, প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেট। ঠিক আছে, এটা বইয়ে নাই, বাট এটা শেখা উচিত তোমাদের, বুঝছো? তো দেখছো আমরা কি পাইছি, ইথাইন থেকে ইথিন পাইছি, বিউটাইন থেকে দেখাই তাহলে বিউটাইন লিখি CH3CH2 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে বিউটাইন, এই বিউটাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করো, সেম কাহিনী, প্রভাবক কি প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেট, কি উৎপন্ন হবে বলো? এই জায়গায় হাইড্রোজেন একটা এটার সাথে এড হবে, তো CH3CH2, তারপরে এই সি এর সাথে একটা হাইড্রোজেন এড হবে, তাহলে এখানে উৎপন্ন হবে CH, এরপরে আছে ডাবল বন্ড, এরপরে কি আছে ডাবল বন্ড আছে না, একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে CH2 উৎপন্ন হবে। তো এটা কি, এটা হচ্ছে বিউটিন। দেখছো আমরা কিন্তু অ্যালকাইন থেকেও অ্যালকিন পাই, আমরা বিউটাইন থেকে বিউটাইন পাইছি। ঠিক আছে, অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখো, অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন, এটা কিন্তু অনেক বেশি, এটারে আরেকটা জিনিস বলা হয়, দেখো অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, দেখো অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা কি ভাই, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষায় তোমার কি করতে হবে, দেখো ব্রোমিন সংযোজন, এক্ষেত্রে কি হয়, মনে করো এটা হচ্ছে ইথিন, ঠিক আছে, ইথিনের সাথে যদি তুমি ব্রোমিন সংযোজন করো, তাহলে ব্রোমিনের একটা বর্ণ আছে লাল বর্ণ, দেখো ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিনের দ্রবণের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের বর্ণ বিনষ্ট করবে। ঠিক আছে, বুঝছো? তো এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। দেখো সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে, তোমারে বলবে দেখাও যে এই ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত পরীক্ষাই হচ্ছে এটা, দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে পরীক্ষায় আসবে, তুমি কি করবা, এই যে ইথিনের সাথে ব্রোমিন সংযোজন হবে, এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ আছে, ব্রোমিনের বর্ণ লাল, ইথিনের যদি লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করাও, তাহলে এই ব্রোমিন দেখো এখান থেকে একটা বন্ড ভাঙবে, এই হাইড্রোজেনের সাথে একটা ব্রোমিন অ্যাড হবে, তাহলে CH2Br হইলো। ঠিক আছে, পরে একটা বন্ড থাকবে, এই CH2 এর সাথে আর একটা ব্রোমিন অ্যাড হবে, বুঝছো? এটা কি, এটা হচ্ছে আমাদের ইথিন, আর এটা কি, এটা হচ্ছে ডাইব্রোমো ইথেন, এটার নাম কি ডাইব্রোমো, দুইটা ব্রোমিন অ্যাড হইছে না, তাহলে ডাইব্রোমো ইথেন থেকে আমরা কি পাইছি ডাইব্রোমো ইথেন, এবং এই জায়গাটাতে এখানে আইসা ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে, দেখো এই জায়গায় কি হবে, ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে। তো অসম্পৃক্ততা পরীক্ষায় আমরা এটাই দেখছি যে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। তোমার যদি বলে যে দেখাও যে অ্যালকিন অথবা এই ইথিন বা প্রোপিন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি কি করবা, এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া দেখে এটা উৎপন্ন করবা যে ইথিন বা অ্যালকিন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করছে, ডাইব্রোমো ইথেন অথবা ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করছে। ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, সো ইথিন একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তুমি যখন পরীক্ষাটা করবা ইথিন আছে, এটার মধ্যে ইথিন রে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে যুক্ত করলা, তখন দেখলা যুক্ত করার পর লাল ছিল, এটা লাল বর্ণটা শেষ হয়ে গেছে, তুমি দেখি বুঝে ফেলতে পারবে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকাইনও সেম অসম্পৃক্ততা পরীক্ষা দেয়, সেম ভাবে তুমি যদি এটা প্রোপিনের সাথে করো, CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন, সো প্রোপিনের সাথে যদি ব্রোমিন যুক্ত করো সেম কাহিনী, কি হবে, এই CH3CH এটা তো ঠিকঠাক আছে, বুঝছো? বন্ড ভেঙে গিয়ে এই CH এর সাথে দেখো একটা ব্রোমিন যুক্ত হবে, বন্ড এই CH2 এর সাথে আর একটা ব্রোমিন যুক্ত হবে, CH2Br। তুমি একটা কাজ করতে পারো, এগুলারে এইভাবে না দিয়া নিচের দিকে তো দেওয়া যায়, ব্যাপারটা বুঝছো, এগুলারে কিন্তু নিচের দিকেও দেওয়া যায়, লাইক ব্রোমিনটারে তুমি এই জায়গায় দিতে চাইতেছো না, ভালো মতো বুঝো, ব্রোমিনটারে এই জায়গায় দিতে চাইতেছো না, তুমি এক্স্যাক্টলি ব্রোমিনটারে নিচের দিকে অ্যাড করে দিয়ে দিতে পারো, সরি দেখো এই যে CH ব্রোমিনটা এটার সাথে এই জায়গায় পাশেও দিতে পারো, নিচের দিকে অ্যাড করলে তো ঝামেলা নাই, বন্ড ভেঙে যাবে, এই CH2 এর সাথে আরেকটা ব্রোমিন যুক্ত হবে, এই যে নিচের দিকেই দিয়ে দিলাম, তাহলে সহজ হবে তোমার জন্য লিখতে। তাহলে দেখো
এটা হচ্ছে আমাদের প্রোপিন। প্রোপিনের সাথে লাল বর্ণের ব্রোমিনের বিক্রিয়া হয়েছে। কাহিনী কি হইলো, বন্ড ভেঙে গেছে, এটার সাথে একটা ব্রোমিন, এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হয়েছে। তো এখানেও ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে, বিক্রিয়া যেহেতু করছে। এটার নাম কি হবে, নাম দিতে হলে দেখো এই নামকরণটা তোমাদের পড়াই নেই, যখন নামকরণ পাইলে অনেক ডেসক্রিপশন আছে, নামকরণের উপর হুদাই 2 ঘন্টা ক্লাস নিতে হবে, বাট এটা তোমার নামকরণ আসবে না, এটা ইন্টারে কাজে লাগবে। সো এখন তো নামকরণ পড়ায় লাভ নাই, এজন্য এটা একটু বুঝাই দেই। মনে করো তুমি যখন নামকরণ করবা, যেই দিক দিয়ে দেখো ব্রোমিন অ্যাড হয়েছে, ঠিক আছে, যেই দিক দিয়ে তোমার একটা জিনিস অ্যাড হয়েছে বা যেই দিক দিয়ে তোমার কার্যকরীমূলক থাকবো, ওই দিক থেকে কার্বনের নাম্বারিং করবা। দেখো 1 2 3 নাম্বার কার্বন, এইভাবে না, কার্বনের নাম্বারিংটা হবে এই দিকে, যেই দিকে কার্যকরীমূলক আগে আছে ওই দিক থেকে। দেখো এইদিকে কার্বনের সাথে একটা ব্রোমিন অ্যাড হয়েছে, তো এইদিকে কাহিনী আগে করছে, তো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা মনে করো 3 নাম্বার কার্বন। তাহলে আমরা এটার নামকরণ এইভাবে করবো। দেখো এখানে 2টা ব্রোমিন আছে, এখানে কয়টা আছে, 2টা ব্রোমিন আছে। তো এটা আমরা ডাইব্রোমো প্রোপেন বলতে পারি না, কারণ আমাদের দেখাই দিতে হবে ব্রোমিন গুলো আসলে কোন কোন কার্বনের সাথে যুক্ত আছে। দেখো এই ব্রোমিনটা 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, এই ব্রোমিনটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। তো তুমি এটার নামকরণ করবা। দেখো 1 2, 1 2 মানে কি 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে, তো এটার নাম হবে 1 2, 2টা ব্রোমিন যুক্ত আছে, তাহলে 1 2 ডাইব্রোমো। ডাইব্রোমো 2টা ব্রোমিন যুক্ত আছে, তাহলে কি হবে, ডাইব্রোমো। আর এটা তো প্রোপিন থেকে আসে, সো প্রোপেন, তো 1 2 ডাইব্রোমো প্রোপেন। ব্যাপারটা কি বুঝতে পারছো? সেম ভাবে আমি বিউটিন দিয়ে দেখাই, CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ভাইয়া বিউটিন। বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে বিউটিন। সো এই বিউটিন ভালো মতো বুঝে, এই বিউটিন কি হবে, এই বিউটিন আমার ব্রোমিনের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে। কাহিনী কি হবে, সব সেম, CH3 CH2, পরে এই বন্ড, এই যে CH আছে না, এখানে বন্ড ভাঙবে, এই CH এর সাথে একটা ব্রোমিন যুক্ত হবে, মানে একটা বন্ড থাকবে, এই CH2 এর সাথে আর একটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে। এই যে এর নামকরণ কি হবে, দেখো ব্রোমিন যেই দিক থেকে আগে আসে ওই দিক থেকে কার্বনের নাম্বারিং হবে 1 2 3 4। তাহলে ব্রোমিনটা কার কার সাথে আছে, দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের সাথে, তাহলে দেবো 1 2, কয়টা ব্রোমিন আছে, 2টা ব্রোমিন, তাহলে 1 2 ডাইব্রোমো। ডাইব্রোমো 2টা ব্রোমিনের জন্য ডাই, 3টা হইলে ট্রাই হইতো, 4টা হইলে টেট্রা হইতো, ঠিক আছে। অনেক সময় দেখবা 4টা ব্রোমিন যখন অ্যাড হবে তখন লিখবা টেট্রা ব্রোমো। এটা বিউটিন থেকে পাইছি, তাহলে এটা হবে বিউটেন। 1 2 ডাইব্রোমো বিউটেন, কার্বন সংখ্যা তো 4টা, তাহলে 1 2 ডাইব্রোমো বিউটেন, এটার নাম 1 2 ডাইব্রোমো বিউটেন, ঠিক আছে। তো এক্ষেত্রেও কিন্তু ব্রোমিনের এই সবগুলা বিক্রিয়ায়, ব্রোমিন সংযোজনের সবগুলা বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে। ব্রোমিনের বর্ণ লাল থাকে, সো লাল বর্ণ, ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে। সো ব্রোমিনের লাল বর্ণ যখন বিনষ্ট হবে তখন এটা দেখে আমরা বুঝতে পারবো, দেখো ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হবে, ওইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অসম্পৃক্ত। এটা কি, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। ওকে, এরপরে আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দ্বারা জারণ, এটা দিয়ে অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। এই যে এটা আরেকটা জিনিস আছে, এটা দিয়েও কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়, এটাও কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষা। এটাতে কি হয়, এটার কাহিনীটা আগে থেকে বলে দিই। এক্ষেত্রে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ আছে না, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বর্ণ আছে, এটা হচ্ছে গোলাপি বর্ণ। তো এখানে বিক্রিয়ার পরে মনে করো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ আছে, যখন আমি এই বিক্রিয়াটা করবো তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বিনষ্ট হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো এটা কিন্তু অ্যালকিনের রাসায়নিক ধর্ম, যে সে কি করে তোমার হচ্ছে জাইমান অক্সিজেন দ্বারা তার জারণ হয় আর কি। লাইক মনে করো একটা হচ্ছে ইথিন, এই ইথিন যেটা আছে এটার সাথে তুমি পানি যুক্ত করবা, সাথে জাইমান অক্সিজেন, ঠিক আছে। জাইমান অক্সিজেন মানে কি, একটা অক্সিজেন আর কি। এই ক্ষেত্রে দেখো প্রবাহক থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কি থাকবে প্রবাহক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে তুমি জারণটা করবা, ওটা বুঝছো। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যুক্ত করি,
অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, যাই যুক্ত করি। দেখো মনে করো ইথিনের সাথে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ আমরা যুক্ত করছি। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো জিনিস আছে, ঠিক আছে। তখন এখান থেকে আমাদের গ্লাইকল উৎপন্ন হবে। গ্লাইকল জিনিসটা কিভাবে তোমার বুঝাই, এই বিক্রিয়াটা ভালো মতো বুঝো, মনে রাখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ যে জায়গায় এই H2O এবং জাইমান অক্সিজেন আছে, তাই না? H2O রে বাংলায় তুমি H পাবা আর OH পাবা, ব্যাপারটা বুঝছো? তাহলে এই যে অক্সিজেন, এই অক্সিজেন এইচ এর সাথে যুক্ত হলে OH হয়ে যাবে, ব্যাপারটা বুঝতেছো? দ্যাট মিন্স এই পুরোটা দেখে H2 আর O থেকে তুমি দুইটা OH পাইতেছো, এটা তুমি বুঝতেছো? H2O তে একটা OH অলরেডি থাকে আর একটা হাইড্রোজেন থাকে, এই ওটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয় OH হইতেছে, ব্যাপারটা বুঝছো? দ্যাট মিন্স এই দুইটাতে আমার দুইটা OH আছে, এই পুরোটাতে দুইটা OH আছে, একটা OH এটার সাথে আর একটা OH এটার সাথে যুক্ত হবে আর একটা বন্ড ভেঙে যাবে। দেখো CH2 আছে, এটার সাথে একটা OH যুক্ত হবে, বন্ড একটা ভেঙে যাবে, এটার সাথে একটা OH যুক্ত হবে। সো এই যেটা পাইছি এটা হচ্ছে আমাদের ইথিন। ইথিন পানি এবং জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার উপস্থিতিতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমাদের কি উৎপন্ন হয়েছে? ইথিলিন গ্লাইকল। এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। যে আমাদের ইথিলিন গ্লাইকল উৎপন্ন হইলো, এই ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়েছে এবং এই জায়গাটাতে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4 এর লাল বর্ণ গোলাপি বর্ণ বিনষ্ট হয়েছে। এই জায়গায় কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয়। দেখো এই বিক্রিয়াটাতে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয়। সো এই অসম্পৃক্ততা পরীক্ষা আমি আলাদাভাবে আরো বুঝাবো। এলকেনের সাথে এলকিন তিনটা একসাথে দেখাবো। এলকেন বিক্রিয়া করবে না, এলকিন এবং এলকেন বিক্রিয়া করবে। একসাথে যখন দেখাবো তখন আরো ভালো মতো বুঝতে পারবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয়। সেম ভাবে তুমি যদি করো প্রোপিনের সাথে, দেখো CH3CH ডাবল বন্ড CH, এর নাম হচ্ছে প্রোপিন। সো প্রোপিনের সাথে এই যে পানি জাইমান অক্সিজেন যুক্ত করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। এখানে এই দুইটা মিলে দুইটা OH পাবো, একটা OH এটার সাথে একটা OH এটার সাথে যুক্ত হবে, একদম ইজি। CH3CH আছে, এই CH এর সাথে একটা OH যুক্ত হবে, এখানে একটা বন্ড ভেঙে যাবে এবং এই যে CH2 আছে, এই CH2 এর সাথে একটা OH যুক্ত হবে। তো এখানে যেটা পাইছি দেখো প্রোপিন থেকে আমরা প্রোপিলিন গ্লাইকল পাবো, ঠিক আছে। যেটা পাইছি এটা পাইছি এইভাবেই আর কি মূলত। তো এতটুকু যদি জানো, ইথিনের পলিমার কোন, এগুলা নেক্সট ক্লাসে পড়বো। পলিমার কোন হচ্ছে সেই 26-এর সিলেবাসে নাই, যদি SSC 27-এর জন্য পড়াইতে হবে। এতটুকু যা পড়ছি এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছো। আমরা কি পড়ছি একবার দেখি তো, আজকের ক্লাসে আমরা কি পড়ছি। দেখো এটা হচ্ছে আমাদের SSC বেসিক টু প্রো কোর্সের লেকচার 2, তাই না? আমরা কি পড়ছি? আমরা এই লেকচার 2তে ফার্স্টে এলকেন থেকে শুরু করছি। এলকেনের প্রস্তুতিটা দেখছি কার্বন ডাইঅক্সাইড থেকে, তারপরে এলকেনটা হচ্ছে আমরা এলকিন থেকেও এলকেনের প্রস্তুতি সম্ভব, এটা আমরা দেখছি কেমনে, দুইটা বিক্রিয়া দিয়ে। তারপরে এলকাইন থেকেও এলকিন প্রস্তুতি সম্ভব, এটাও আমরা দেখছি। এরপরে যেটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে এলকেনের প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আসলে এলকেন পাই, এটা পুরোটা বিশ্লেষণ করে দেখছি, অনেকগুলা বিক্রিয়া দেখছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আসলে কি, এটাতে কার্বন কমে জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপরে হচ্ছে পুরো জিনিসটা দেখলাম আর কি। প্রোপানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে আমরা ইথেন আইনা দেখাইছি, বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা প্রোপেন আইনা দেখাইছি, মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে ইথেন আইনা দেখাইছি। এরপরে উডস বিক্রিয়া, যেটা মানে অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যেগুলোতে, যেখানে বলে মিথেন থেকে ইথেনে যাও, প্রোপেন থেকে বিউটেনে যাও, কার্বন সংখ্যা বৃদ্ধি করতে বলে। কার্বন সংখ্যা বৃদ্ধি হয় একমাত্র উডস বিক্রিয়ায়, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমে। তো কার্বন সংখ্যা বৃদ্ধির যে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, এটাও আমরা দেখলাম, উদাহরণ দিয়ে দেখলাম। এরপরে আসো শর্ট টেকনিক যা আছে দেখলাম। এরপরে অ্যালকেনের দ্রাব্যতা দেখছি, হ্যালোজিনেশন, অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়াগুলো দেখলাম, তাই না? এরপরে দেখো দহন বিক্রিয়া দেখলাম অ্যালকেনের। এরপরে হচ্ছে অ্যালকেনের কোনটা গ্যাসীয় তরল, এগুলো দেখলাম। এরপরে আসলাম অ্যালকিনের প্রস্তুতি, আমরা দেখলাম অ্যালকোহল থেকে অ্যালকিনের প্রস্তুত করা যায়, এমনকি আমরা চাইলে অ্যালকিন থেকে অ্যালকোহলে যাইতে পারবো, এটাও দেখাইলাম। এরপরে আসো অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আমরা অ্যালকিনে যাইতে পারি, পুরো জিনিসটা দেখছি। তারপরে হচ্ছে অ্যালকাইন থেকেও অ্যালকিনে আসতে পারি। এক্ষেত্রে শুধুমাত্র আমাদের সব ঠিকঠাক দুইটা হাইড্রোজেন যুক্ত করতে হবে এবং প্রভাবক বিষ হিসেবে প্যালাডিয়াম ইউজ করতে হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম অন বেরিয়াম সালফেট, ঠিক আছে। এটা করলে কিন্তু হচ্ছে আমরা অ্যালকিন পাবো না, এলে কিন্তু অ্যালকাইন থেকে অ্যালকেনে চলে যাবে। দেখো
অ্যালকাইন থেকে অ্যালকেনে চলে যাবে যদি নিকেল এবং নিকেল প্রভাবক ইউজ করো, আর অ্যালকাইন থেকে অ্যালকিনে থাকবে যদি এই প্রভাবকটা ইউজ করো, প্যালাডিয়াম এন্ড বেরিয়াম সালফেট। এরপরে আসো ব্রোমিন সংযোজন দেখলাম, এটা অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে একটা, এটা আর অসম্পৃক্ততা পরীক্ষা আরো ডেসক্রাইবলি আমরা পড়বো সামনে। তো ব্রোমিন সংযোজনটা দেখলাম। এরপরে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বা ওই যে গ্লাইকোল উৎপন্ন হওয়ার যে পার্টটা ওটা দেখলাম। এতটুকু ছিল আমাদের লেকচার 2 তে। লেকচার 3 তে আমরা বাকিটুকু পড়বো, আরো 2-3টা লেকচার হবে এই চ্যাপ্টারের উপর। সো এটা হচ্ছে আমাদের পুরো বেসিক টু প্রো কোর্সের। এই যে অনেক বিক্রিয়া আছে এই জায়গায়, ঠিক আছে, তোমরা দেখলে বুঝবে এইগুলা, অনেক প্রবলেম সলভিংও আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের ক্লাস আমরা করতেছি, তাই না? তো বেসিক টু প্রো কোর্স সব সময়ের মতো আমাদের প্রিমিয়াম একটা কোর্স। তো এটা হচ্ছে আমাদের লেকচার 2 ছিল। এই পার্টটা যদি বাইরে দেই তাহলে দেখো বেসিক টু প্রো কোর্সে দেখি এখনো পর্যন্ত ভর্তি না থাকে, মানে এই যে মার্কেটিং এর জন্য শেষের পার্টটুকু যদি বাইরে দেয় তাহলে দেখো তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাই, আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবা মাত্র 1250 টাকায়। কেমিস্ট্রি শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টারের উপর তুমি প্রিপারেশন নিয়ে নিতে পারবা, ঠিক আছে? এতটুকুই ছিল আজকের ক্লাস। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।